নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় আওয়ামী লীগ সরকারের সাবেক ১৩ মন্ত্রী, আমলা ও বিচারপতি পাঠানো হলো কারাগারে। গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে। আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। প্রধান আসামি শেখ হাসিনা সহ অভিযুক্ত ১৪ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ বিশেষ ট্রাইব্যুনালের। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের রোডম্যাপ না পেয়ে আশাহত বিএনপি, সংস্কার দৃশ্যমান করার আহ্বান। ক্ষমতায় এলে অভ্যুত্থানের শহীদদের নামে হবে প্রতিষ্ঠান, বললেন তারেক রহমান। এবং ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা লোপাট করেছে এস আলম, দাবি চেয়ারম্যানের। কোনো আর্থিক প্রতিষ্ঠানই বন্ধ হবে না, বললেন গভর্নর। নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এখন বিচারের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিরা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান, ১৪ দলের শরিক মেনন ইনু সহ ১৩ জনকে জুলাই গণহত্যা মামলায় কারাগারে পাঠান বিশেষ ট্রাইব্যুনাল। মূল অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল। একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা, সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন। এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে। এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। গণহত্যা মামলায় মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনানিতে তার অবস্থান সম্পর্কে জানতে চান বিচারক। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, ইন্টারপোল ও বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। মূল অভিযুক্তের বিরুদ্ধে ১ মাসের করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনের মধ্যে ৫ আসামির পক্ষে ওকালতনামা জমা দিয়েছেন আইনজীবী। এছাড়া আসামিদের সঙ্গে পরামর্শ, দেখা সাক্ষাতের অনুমতিও পান আইনজীবী ও পরিবারের সদস্যরা। আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন আইনজীবী জমা দিয়েছেন ওকালতনামা। মামলার কাগজপত্র চেয়ে ৫ আসামির পক্ষে আবেদনও করেন এক আইনজীবী। আমরা যদি এলিগেশনের কপি না পাই, তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব? এই ডিফেন্ড করার জন্য, আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। শুধু কাগজপত্র নয়, আসামিদের সঙ্গে পরামর্শ, দেখা সাক্ষাতের অনুমতিও পান আইনজীবী ও পরিবারের সদস্যরা। পরে তারা দেখাও করেন। মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি।
এজলাসে আসামি পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি শুনানি করতে যান, কিন্তু এ সময় চিফ প্রসিকিউটর বলেন তিনি রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন, তাই তাকে আসামি পক্ষে শুনানি না করতে অনুরোধ জানান তাজুল ইসলাম। কি কোনো কৌশল যে আপনাকে থামিয়ে দেওয়া বা আপনি? আমি মনে করি না। চূড়ান্ত সিদ্ধান্তটা তখনই নিতে পারবো যখন আমার কাছে কোনো অ্যাকসেপ্টেবল কোনো অফার। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় আশাহত বিএনপি। সংস্কার দৃশ্যমান করার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব বলেছেন, সরকারের ম্যান্ডেট না থাকায় যতদিন ক্ষমতায় থাকবে ততই দেশে সমস্যা বাড়বে। এদিকে ক্ষমতায় এলে শহীদদের নামে বিভিন্ন স্থান প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের শততম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের পরদিনই প্রতিক্রিয়া জানালো বিএনপি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার প্রধান ইউনূসের ভাষণে আশাহত তার দল। সমালোচনা করেন সরকারের মেয়াদ ও নির্বাচনের রূপরেখার অনুপস্থিতি প্রসঙ্গেও। প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে। অনেকেই আশা নিতে হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। মির্জা ফখরুল বলেন, ১.৫ দশক ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এলেও মাঠে শেষ গোল দিয়েছে ছাত্র সমাজ। তাই শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি। বুঝতে হবে যে ছেলেরা কি বলছে। আমরা ১৫ বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মামলা গেছি, জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। তারা স্ট্রাইক করেছে। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? একই দিন বিকেলে জুলাই আগস্টে আহতদের হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানান তিনি। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। সংস্কার বাস্তবায়ন করতে সরকারের আর কত সময় লাগবে এমন প্রশ্ন ছুঁড়ে দেন বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনকারী তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭ কলেজের বিষয়ে দ্রুতই সমাধান আসবে। অনেক প্রবলেম আছে যে সেগুলো খুব একদিনে শেষ হয় না, অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, কনসালটেশন হয়। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা ৭ কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে। এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। সব ধরনের পুলিশ ভেরিফিকেশনে প্রধান মানদণ্ড হবে এনআইডি, এমন সুপারিশ করবে সংস্কার কমিশন। সচিবালয়ে প্রথম বৈঠক শেষে একথা বলেছেন নির্বাচন কমিশন প্রধান সরফরাজ হোসেন। এদিকে বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় পুলিশ সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে কমিশন প্রধান বলেন, পুলিশ সংস্কারে বেশ কিছু সুপারিশ করা হবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশনের সময় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নেয়া এবং আসামি গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা নিতে হবে, এমন সুপারিশ দেয়া হবে। সরকারি, আধা সরকারি বা ব্যাংকে চাকরির জন্য প্রত্যেককে পুলিশ ভেরিফিকেশন করতে হয়। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি।
তা আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। দুটো আইন আছে, কড়া আইন, সেকশন 54 আর সেকশন 167। 54 হলো যে ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট এনি ওয়ারেন্ট, আরেকটা হলো 167 যেটা হলো আপনি যেখানে পুলিশ আপনার রিমান্ডে নেয়। এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পুলিশ, সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলো বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। এর আগে আসন্ন বিজয় দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন বিজয় দিবস কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। এদিকে গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সহ 5 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2017 সালের পর ইসলামী ব্যাংক থেকে 45টি অ্যাকাউন্টের মাধ্যমে 80,000 কোটি টাকা লোপাট করেছে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম। গ্রুপটির নামে থাকা 10,000 কোটি টাকা সমমূল্যের শেয়ার বিক্রি করে টাকা উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, পট পরিবর্তনের পর দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াচ্ছে। সরকার পরিবর্তনের 3 মাসের মাথায় ভালো অবস্থানে ফিরতে শুরু করেছে দেশের বেসরকারি খাতের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। আমানত বেড়েছে 5,000 কোটি এবং রেমিটেন্স 10,000 কোটি টাকা। মূলধন শক্তিশালী করতে 30,000 কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানান, 2017 সালের পর থেকে ব্যাংকটিতে ব্যাপক অনিয়ম হয়েছে। এস আলম গ্রুপ একাই আত্মসাৎ করেছে 80,000 কোটি টাকা। গ্রুপটির নামে থাকা 10,000 কোটি টাকার সমমূল্যের শেয়ার বিক্রি করা হবে বলে জানান তিনি। আমাদের 17টা ব্রাঞ্চে প্রায় 45টা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এই টাকাগুলি এসেছে। এটা ওই অ্যারাউন্ড 80,000-ই আসছে। আগামী সপ্তাহের মধ্যে 2-1টা কেস আমরা করে ফেলবো, বিশেষ করে শেয়ারের কেসটা। এই শেয়ারটা যে ফ্রিজ করা হয়েছে, লিগ্যাল প্রসেস কমপ্লিট করে এটা আমরা নিউ কাস্টমার কাছে সেল করে এর 50%, আর 50% যে 10,000 কোটির কাছাকাছি, এইটা আমরা নিউ শেয়ার ইস্যু করব। ব্যাংকটির সম্পদ পুনরুদ্ধারের জন্য 4টি অডিট ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইসলামী ব্যাংকের বিদেশি শেয়ারধারীদের আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সামনের মাসের শুরুতেই আমরা সৌদি আরব যাওয়ার প্ল্যান করেছি, ইনশাল্লাহ ভিসা হলে আমরা যাব। সেখানে আল রাজি, আগে যারা মালিক ছিল এটার, ওনাদের শেয়ার ছিল 29% এবং তার এক কাজিনের নামে ছিল 3%, ইসলামিক ডেভেলপমেন্ট ছিল 7.5% এবং আমরা আইএফসির সাথেও আমরা কথা বলবো। এদিকে প্রতিষ্ঠান বন্ধ বা ঢালাওভাবে কর্মকর্তা ছাঁটাইয়ের মত নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দিতে পারবো, সেটা ইসলামী হোক, হোক, প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ। ব্যাংকগুলোর সংস্কার অগ্রগতি দৃশ্যমান দেখে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান গভর্নর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ইতি টানলেন ইমরুল কায়েস। লঙ্গার ভার্সনকে বিদায় জানিয়ে আরও কিছুদিন খেলতে চান সাদা বলের ক্রিকেট। 17 বছরের ক্যারিয়ারে সাকিবকে সেরা অধিনায়ক, তামিম আর সেরা ওপেনার, আর হাতুরু সিংহেকে আখ্যা দিয়েছেন সেরা কোচ হিসেবে। দেশের ক্রিকেটে বিদায় নেয়ার রীতি নেই বললেই চলে, সেখানে ব্যতিক্রম ইমরুল কায়েস। বিসিবিও ভিন্ন পথে হেঁটে বিদায়ী সংবর্ধনা জানালো বাঁহাতি ওপেনারকে। ক্যারিয়ারে চড়াই উতরাই থাকলেও দেশের ক্রিকেটে ইমরুলের অবদান অস্বীকারের সুযোগ নেই। 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টাইগার ক্রিকেটের যেমন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তেমনি দেখেছেনও খুব কাছ থেকে। সেই দেখার চোখে শেষ বেলায় স্মৃতিচারণ ইমরুলের। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। চান্দিকা হাতুরু সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। ফার্স্ট ক্লাসে 138 ম্যাচ, প্রায় 8,000 রান আর 20 সেঞ্চুরি। লম্বা জার্নির ক্লান্তিটা নিজেই বুঝতে পারলেন। লঙ্গার ফরম্যাটে বিদায় জানিয়ে ইমরুল নিজের শেষটায় শতভাগ দিতে চান হোয়াইট বল ক্রিকেটে। আর 22 গজের পথচলা থামলে কোচ হিসেবে নতুনভাবে টাইগার ক্রিকেটে ভূমিকা রাখার লক্ষ্য। আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা, আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব। ইমরুল কায়েসকে সংবর্ধনা দিয়েছেন সতীর্থরাও। ওই হোম আপ ক্রিকেটে বাঁহাতি ওপেনারকে ঘোরানো হয় কাঁধে চাপিয়ে। অনাড়ম্বর সংবর্ধনায় বিসিবিও কৃতজ্ঞতা জানালো এই ক্রিকেটারকে।
অজস্র আক্ষেপ থাকলেও নিজেকে ভাগ্যবান তো ভাবতেই পারেন ইমরুল কায়েস। দেশের ক্রিকেটের যে অবস্থা, তাতে মাঠ থেকে সতীর্থদের ভালোবাসায় বিদায় নেয়ার সৌভাগ্যই বা কজনের হয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিজেদের গড়া ট্রাইব্যুনালের কঠোর কাঠগড়ায় সাবেক 13 মন্ত্রী আমলা পাঠানো হলো কারাগারে। শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। নির্বাচনের রোডম্যাপ না পেয়ে আশাহত বিএনপি। সংস্কার দৃশ্যমান করার আহ্বান। ক্ষমতায় এলে অভ্যুত্থানের শহীদদের নামে হবে প্রতিষ্ঠান, বললেন তারেক রহমান। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।